তো প্রথমে আজকে আমরা একটু আলোচনা করে নেই ওই ভিটামিন বা ভিটামিন ঘটিত যে সমস্ত ভিটামিনের অভাব ঘটিত যে সমস্ত রোগগুলো রয়েছে সেগুলো, তারপর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু যাব। তো দেখুন, ভিটামিন অনেক প্রকারের হয়, তার মধ্যে ভিটামিন এ, এই ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? যদি আপনাকে ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করে আপনি কি বলবেন? বলুন একজন। রেটিনল। রেটিনল। রেটিনল, ভেরি গুড। আর এর সংকেতটা কেউ বলতে পারবেন? আশা করি ধরবে না, আবার ধরতেও পারে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি হয় আপনার গ্র্যাজুয়েশনে, তাহলে এর সংকেতটা ধরতে পারে। আচ্ছা, এই ভিটামিন কোথা থেকে সংশ্লেষিত হয় মানবদেহের? কোন অঙ্গ থেকে? ভিটামিন এ মানবদেহের কোন অঙ্গ থেকে সংশ্লেষিত হয়? জানা আছে কারো? না স্যার, খাদ্যের মাধ্যমে কি? না, আমাদের শরীরে যে যকৃৎ রয়েছে, লিভার, সেই যকৃৎ বা লিভারের ক্যারোটিন থেকে, ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লেষিত হয়। এটা একটু লিখে নেবেন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। স্যার সংকেতটা বলে দিন রেটিনলের। C20H29OH, ব্র্যাকেটের মধ্যে VIT দিয়ে হাইফেন দিয়ে এ নিচে 1 হয়েছে। C20, স্যার আরেকবার বলুন। সি তার নিচে 20, H29OH, এবার ব্র্যাকেটের মধ্যে VIT দিয়ে হাইফেন দিয়ে এ এবং এর নিচে 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। হয়েছে। হ্যাঁ স্যার। এখন আমাদের মস্তিষ্কে, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ, বেশ, আমি নাহলে ওটা গ্রুপে লিখে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। স্যার কোথা থেকে সংশ্লেষিত হয় এটা একবার বলুন। এটা মানবদেহের যকৃৎ বা লিভারের ক্যারোটিন থেকে। লিখে নিয়েছেন? বেশ। দেখুন, এরপরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে যে আমাদের মস্তিষ্কের যে কোষগুলো থাকে, রেটিনা যেটাকে বলা হয়েছে, সেই রেটিনার রড কোষ যেটা থাকে, সেই রেটিনা রড কোষের একটি বিশেষ উপাদান হচ্ছে এই ভিটামিন এ। ঠিক আছে? ভিটামিন এ কিন্তু, ভিটামিন এ বা রেটিনল যেটা হচ্ছে, সেটা রেটিনার রড কোষের একটি বিশেষ উপাদান। আর রেটিনার রড কোষ কোথায় থাকে? মানুষের চোখের মধ্যে থাকে। চোখে। ভেরি গুড। তাহলে মানুষের রেটিনার রড কোষ গঠন করতে কিন্তু ভিটামিন এ সহায়তা করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। ভিটামিন এর যদি অভাব হয় তাহলে কিন্তু এই রাতকানা রোগ হয়, তাই তো? একটু রেসপন্স করবেন। হ্যাঁ। এখন হ্যাঁ যদি, স্যার। এখন যদি এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন হয় যে একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দৈনন্দিন মানে হচ্ছে রেটিনা ইয়ের ভিটামিন, কতটা ভিটামিনের প্রয়োজন? তাহলে হবে 5000 IU। IU, IU একটা একক, হ্যাঁ। আর গর্ভবতী মহিলাদের জন্য 6000 থেকে 8000 IU। লিখেছেন? স্যার একবার বলবেন। হ্যাঁ, প্রাপ্তবয়স্কদের জন্য 5000 IU, আর গর্ভবতীর জন্য 6000 থেকে 8000 IU। এটা কি প্রতিদিন কি একটা মূল্য? হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিন। এটা খুব ক্ষুদ্র একক IU। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভিটামিন এর অভাবজনিত দুটি রোগের নাম বলুন, একজন বলুন। একটা তো হলো রাতকানা। হুম। আর আর কি রোগ হয়? চোখের একটা যে জানা নেই স্যার। কর্নিয়া থাকে না, কর্নিয়াটা নষ্ট হয়ে যায় যদি ভিটামিন এ কম শরীরে মানে আসে, তাহলে খাবারের মাধ্যমে তো আসেই। এবং আর আরেকটা যেটা হচ্ছে দাঁতের যে বৃদ্ধি, সেই দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় এবং দন্ত ক্ষয় হয়। এগুলো মনে রাখবেন। আর যদি কারোর শরীরে ভিটামিন এ বেশি পরিমাণে বেড়ে যায়, তাহলে তার প্রতিক্রিয়া কি হতে পারে?
যেমন মাথা ধরা, গা বমি বমি ভাব, তন্দ্রাচ্ছন্নতা মানে ঘুম ঘুম ভাব, এগুলো হয়। আর বৃক্ক এবং হৃৎপিণ্ডে ক্যালসিয়াম জমা হয়। আচ্ছা, ভিটামিন কে এর রাসায়নিক নাম বলুন তো একজন। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভিটামিন থেকে প্রায় প্রশ্ন ধরে। বলুন। টোকোফেরল, থাইলোকুইনন। হ্যাঁ, ফাইলোকুইনিন বা ন্যাপথোকুইনিন, দুটোই বলা যায়। ফাইটাইল ন্যাপথোকুইনিন বা ফাইলোকুইনিন। ফাইলোকুইনিন বলাটাই সহজ। এটার সংকেত কেউ বলতে পারবেন, আণবিক সংকেত ভিটামিন কে এর? না স্যার, জানা নেই। এটার আণবিক সংকেত হচ্ছে C3, মানে সি তার নিচে 3, H46O2, C3H46O2 ভিটামিন কে এর রাসায়নিক নাম। এখন ভিটামিন কে কে নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে, যেমন ভিটামিন কে কে অ্যান্টি হ্যামারেজিক ভিটামিন বলা হয় কেন? কারো জানা আছে? অ্যান্টি হ্যামারেজিক ভিটামিন কাকে বলা হয়? উত্তর হবে ভিটামিন কে কে। এবার যদি প্রশ্ন ভিটামিন করে ঘুরিয়ে যে কেন বলা হয়? রক্ততঞ্চনে সহায়তা করে। রক্ত তঞ্চনে নয়, রক্তক্ষরণ বা হেমারেজ বন্ধ করে। শরীরের থেকে আমাদের যে রক্তক্ষরণ হয় সেটাকে বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। আর এই প্রসঙ্গে আরেকটি আপনাদের জানিয়ে যাই যে শরীরের রক্ত কেটে গেলে রক্ত জমাট বাঁধতে কোন অনুচক্রিকা কাজ করে বলুন তো? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা না অনুচক্রিকা, কোনটা কাজ করে? অনুচক্রিকা। 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 ভেরি গুড, ভেরি গুড। এই বিষয়গুলো একটু জানবেন। হ্যাঁ, ভিটামিন ডি সম্পর্কে আসছি আমরা। তাহলে এই ভিটামিন কে এর রাসায়নিক নাম তো আপনাদের বলে দিলাম। এখন কোথায় কি কি প্রাণীজ উৎসে পাওয়া যায় ভিটামিন কে যদি প্রশ্ন করে? প্রাণীজ উৎসের মধ্যে সামুদ্রিক মাছ, দুধ আর কড মাছের যকৃৎ মিশ্রিত তেল। আর উদ্ভিজ উৎস ফুলকপি, শাকসবজি, সয়াবিন, বাঁধাকপি, এগুলোর মধ্যে ভিটামিন কে পাওয়া যায়। অভাবজনিত রোগ, রক্তে প্রথম বেনের পরিমাণ হ্রাস পায় আর রক্তক্ষরণ বা হেমারেজ হয়, যদি কমে যায় তাহলে শরীরে রক্তক্ষরণ হতে থাকে, মানে রক্তক্ষরণ বন্ধ হবে না। আর যদি বলা যে এই যে পার ডে প্রতিদিন প্রাপ্তবয়স্ক মানুষের কত মিলিগ্রাম প্রয়োজন শরীরে ভিটামিন কে, তাহলে হবে 5 মিলিগ্রাম পার ডে, 5 mg পার ডে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলার শরীরে প্রতিদিন প্রয়োজন ভিটামিন কে এর। এগুলো আমরা শাকসবজি থেকে পাই এবং প্রাণীজ উৎস সামুদ্রিক মাছ, দুধের মধ্যে পাই বা কড মাছের যকৃৎ থেকে পাই, যকৃৎ নিঃসৃত তেল থেকে। বেশ, ফলিক অ্যাসিড এর সংকেত বলুন তো কেউ? ফলিক অ্যাসিড। আয়রনটা স্যার, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, বিনা- ফলিক অ্যাসিড ঠিক। বিনাইন। না স্যার, এফি। বিনাইন। এফি তো বটে, কিন্তু ওর আণবিক সংকেতটা হচ্ছে C19H19O697। আচ্ছা স্যার। C19H19O697। এখন এই ফলিক অ্যাসিড যদি কমে যায়, শিশুদের যে ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড, এখন বিষয় হচ্ছে যে যদি কমে যায় ফলিক অ্যাসিড শরীরে, তাহলে কি কি মানে প্রভাব পড়তে পারে শরীরের উপর? স্যার ফলিক অ্যাসিড কমে গেলে রক্তাল্পতা দেখা যায়। রক্তাল্পতা দেখা দেবে। হুম, তারপরে স্যার ওদের বাচ্চাদের চোখের নিচে ফ্যাকাশে হয়ে যাবে, নোকটা চামটের মতো হয়ে যাবে। হ্যাঁ। এখন দেখেই বোঝা রক্তাল্পতাটা যাবে। কি কারণে হয়? কোন শরীরের রক্তের কোন উপাদান কমে গেলে রক্তাল্পতা হয়? আয়রনটা, আয়রন আয়রন। কমে গেলে বলুন বলুন ওটাই। বলুন। স্যার আয়রন কমে গেলে হিমোগ্লোবিন কমে গেলে। ভেরি গুড, হিমোগ্লোবিনের পরিমাণ হিমোগ্লোবিন। কমে যায়। হ্যাঁ, যদি হিমোগ্লোবিনের পরিমাণ 7 কমে হয়ে যায়। যায়, হিমোগ্লোবিনের পরিমাণটা যদি 7 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো তার রক্তাল্পতা হয়েছে স্যার। হুম। এখন যদি ফলিক অ্যাসিডের পরিমাণ শরীরে বেড়ে যায় কারো শরীরে অতিরিক্ত পরিমাণে, তাহলে কি কি প্রতিক্রিয়া হতে পারে? মাইক্রোফোন একটু অফ করে রাখবেন।
দেখুন যদি এটা ফলিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় শরীরে তাহলে ক্ষুধা মন্দা মানে খিদে কম লাগা, ওজন কমে যাওয়া, চোখের ক্ষতি এই সমস্ত হতে পারে। ঠিক আছে, নেক্সট আচ্ছা স্যার। গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর রাসায়নিক নাম। রাসায়নিক নামগুলো প্রত্যেকটা জেনে যেতে হবে। আর একটা বিষয় জেনে যেতে হবে যে উৎস কি, উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস, আর একটা জেনে যেতে হবে যে অভাবজনিত লক্ষণ। এই তিনটে স্যার বিষয় কিন্তু ভিটামিন ডি অবশ্যই এর জেনে যেতে হবে। রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। হ্যাঁ ক্যালসিফেরল স্যার। হ্যাঁ, ভেরি গুড। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। হুম। এটা মানে যে আমরা ছোট ছেলেদের দেখি তেল মাখিয়ে রোদের মধ্যে শুয়ে দেওয়া হয়। কেন এটা করা হয়? ভিটামিন ডি এটা রিকেট রোগ হওয়ার ভিটামিন না স্যার সূর্য ভিটামিন থেকে ভিটামিন ডিটা রিকেট রোগ থেকে প্রতিরোধ করার জন্য স্যার। হুম হুম। আর সূর্যালোক যে অতিবেগুনি রশ্মি রয়েছে। সূর্যালোক থেকে ভিটামিন ডিটা নেবে, হুম, তার জন্য ভিটামিন ডি পাওয়া যায়। ভেরি গুড। সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সহায়তায় ত্বকের মধ্যে আর্গোস্টেরল থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। ঠিক আছে, ভিটামিন ডির আণবিক সংকেত C28H43OH। এগুলো আপনারা বইয়ে দেখে নেবেন এখন যদি লিখতে স্যার অসুবিধা। আরেকবার বলে দিন না প্লিজ। C28H43OH হয়েছে? আবার বলবো? স্যার কোথা থেকে সংশ্লেষিত হয় সূর্য থেকে, ওটা একবার বলুন। ওটা হচ্ছে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সহায়তায়, মানে আল্ট্রাভায়োলেট রে এর সহায়তায় ত্বকে আর্গোস্টেরল থেকে, ত্বকের যে আর্গোস্টেরল রয়েছে আ গয়রে ওকার দন্তে ছয়টাইকার র ল, ত্বকের আর্গোস্টেরল থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। এটা কিন্তু মানে জলে দ্রবণীয় ভিটামিন নয়, এটা কিন্তু ফ্যাটে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। হ্যাঁ, ADEK। এডিইকে, হ্যাঁ এডিইকে হচ্ছে জলে দ্রবণীয় আর ফ্যাটে দ্রবণীয় হচ্ছে বিসিপি। হ্যাঁ, ভেরি গুড। বিসিপি মানে এটা জলে অদ্রবণীয়, তাই তো? হ্যাঁ, ইহা জলে অদ্রবণীয়। একটা জলে দ্রাব্য আর একটা জলে অদ্রাবণীয়। আচ্ছা, এটার উৎস, ভিটামিন ডির প্রাণীজ উৎস হতে পারে, বলুন তো। স্যার ভিটামিন বি এর প্রাণীজ ভাঙন মাছ থেকে পাওয়া যায় স্যার, সামুদ্রিক ভাঙন মাছ। হ্যাঁ কড মাছের তেল স্যার। কড, হাঙর এই যকৃৎ। সমস্ত মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে। কড, হ্যাঁ স্যার। হাঙর, স্যার অ্যালিগা। ডিমেও তো পাওয়া যায় ডিম। হ্যাঁ, ডিমে ডিম কিছু পরিমাণ সি। পাওয়া যেতে পারে। হ্যাঁ, ডিম দুধ মাখনে থাকে অল্প পরিমাণে, অবশ্যই পাওয়া যায়। প্রাপ্তবয়স্কদের প্রয়োজন 200 থেকে 500 আইইউ। কিন্তু জানেন তো শিশুদের আবার প্রচুর প্রয়োজন হয় ভিটামিন ডির। যেমন প্রাপ্তবয়স্কদের 200, সেখানে শিশুদের 2000 থেকে 5000 আইইউ। ওই কারণে শিশুদের দেখবেন হাত পা বেঁকে যায় যদি বাচ্চা অবস্থায় ভিটামিনের অভাব হয়। তো জন্মানোর পর দেখবেন ভিটামিন ডিটা একটা মানে ডাক্তাররা লিখে দেয়, ওটা ওষুধ। হ্যাঁ, আমার মেয়েকেও দিয়েছিল। তো ভিটামিন ডি এর কার্যকারিতা বলুন তো দু একজন। স্যার স্যার হাড় ভিটামিন ক্ষয়রোধ করে, হাড় মজবুত করে। হুম হুম, ভেরি গুড। দন্ত গঠনে সাহায্য করে, রিকেট রোগ প্রতিরোধ করে। হ্যাঁ স্যার মেন হচ্ছে ভিটামিন ডি হচ্ছে রিকেট রোগ প্রতিরোধ করায় স্যার। হুম, এখন রিকেট আর অস্ট্রিও ম্যালেসিয়া এই দুটি রোগের মধ্যে পার্থক্য একটু বলতে পারবেন কেউ? রিকেট বাচ্চাদের হয় আর অস্ট্রিওম্যালেসিয়া বড়দের হয়। ভেরি গুড। হ্যাঁ স্যার। তাহলে উত্তরটা এভাবে বলবেন যে ভিটামিন ডির অভাবে শিশুদের যে রোগ হয় সেটাকে বলা হচ্ছে রিকেট রোগ, এবং ভিটামিন ডি অভাবে প্রাপ্তবয়স্কদের যে রোগ হয় সেটাকে বলা হচ্ছে অস্ট্রিও ম্যালেসিয়া। হুম, বেশ। দৈনন্দিন প্রাপ্তবয়স্ক মানুষদের কত মিলিগ্রাম প্রয়োজন? 1.5 mg। আর এটা শরীরে কি কাজ করে ভিটামিন ডি? কি স্যার ভিটামিন ডি? ভিটামিন ডি। স্যার ভিটামিন ডি হাড় মজবুত করে স্যার। ভেরি গুড। আর লোহিত রক্তকণিকা গঠন করে, ডিএনএ গঠন করে, মানুষের শরীরে যে ডিএনএ হয় সেই ডিএনএ গঠন করে। অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটা গঠন করে। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। বেশ, তাহলে ভিটামিনের এই বিষয়গুলো মোটামুটির উপর হয়ে গেল। এখন আমরা এনামেল কি জানেন?
এনামেল হচ্ছে দাঁতের মানে একটা দাঁতের যে শক্ত অংশকে এনামেল বলে। সেটাকে এনামেল বলে স্যার। হুম। আচ্ছা, প্রাপ্তবয়স্ক তো এটা তো বলা যাবে দাঁত যে উপাদান দিয়ে তৈরি সেটাকে এনামেল অ্যাকচুয়ালি বলে, হ্যাঁ, হবে দাঁত এটা? যে উপাদান দিয়ে তৈরি, হ্যাঁ কোন ওটাই হবে। মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কতগুলি যদি ধরে জিজ্ঞেস করে? স্যার 200, 206টি। 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 আর শিশুদের? স্যার 300টি পুরো। 300 প্লাস। 300টি। হ্যাঁ, না 300 প্লাস 300 প্লাস না? 300 প্লাস বা 350, এটাই বলতে পারেন। এখন প্রশ্ন করতে পারে আর একটা ক্রস কোশ্চেন, যে শিশুদের যে 300-র উপর হাড় থাকে বা 350টি হাড় থাকে, সেগুলো প্রাপ্তবয়স্ক অবস্থায় 206 কি করে হয়ে যায়? স্যার ওগুলো জোড়া লেগে যায় বাচ্চাদের তো, ভেরি গুড। যখন বয়সের সঙ্গে সঙ্গে মাংসপেশিটা যখন তাদের ইয়ে হয় তখন ওই হাড়গুলো কিছু কিছু হাড় মানে জয়েন্ট হয়ে যায় স্যার, যেমন হাঁটুর হাড় প্যাটেলা ওইগুলো জয়েন হয়ে যায় স্যার, তখন ওটা কমে যায় স্যার 300টা থেকে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ভিটামিন B12 এটা সম্পর্কে একটু জেনে যাবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার, ভিটামিন D12 এর হচ্ছে নাম, ভিটামিন D12 এর স্যার কোবাল্ট পাওয়া যায়, যার নাম হচ্ছে আইসোস, ভুলে গেছি স্যার এখন মনে হচ্ছে। সায়ানোকোবালামিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন হতে পারে যে মানুষের শরীরে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্যার রক্ত স্পিগমোম্যানোমিটার। ভেরি গুড, স্পিগম্যানোমিটার। ম্যানোমিটার, হ্যাঁ। ফিগমোম্যানোমিটার বা ফিগমোম্যানোমিটার, ঠিক আছে। এখানে ক্রোমোজোম সম্পর্কে আশা করি আপনাদের ধারণা আছে। ক্রোমোজোম হ্যাঁ সাধারণত কত ধরনের হয়? স্যার ক্রোমোজোম 2 ধরনের হয়, একটা হচ্ছে দুই এক্স, ধরনের। বলুন। স্যার একটা হচ্ছে এক্স আর ওয়াই, না, একটা ওটা তো পুরুষদের এটা হচ্ছে সাধারণ একটা ক্রোমোজোম আর এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম দুটো থাকে। হ্যাঁ একটা একটা এক্স একটা ডবল, ওয়াই। কতগুলো থাকে সাধারণ? স্যার 44টি। পুরুষদের থাকে এক্স এক্স আর ও এক্স ওয়াই, 44টি স্যার 44টি সাধারণ থাকে আর 2টি থাকে। এক্সট্রা দুটি থাকে সেক্স ক্রোমোজোম। 46টি। আচ্ছা, পুরুষের শরীরে যে দুটি সেক্স ক্রোমোজোম থাকে সেই দুটি কি কি? এক্স ওয়াই। এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই, ভেরি গুড। এখন ম্যালিক অ্যাসিড কি, এটি যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি আপেলে থাকে, আপেলে। পাওয়া আপেলে যায় যে সেটা অ্যাসিড ম্যালিক পাওয়া যায়। অ্যাসিড। আর পিঁপড়ের হুলে? স্যার ফরমিক, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। আর লেবুতে? সাইট্রিক, সাইট্রিক। সাইট্রিক অ্যাসিড। আর আপেলে? ম্যালিক ম্যালিক, অ্যাসিড। ম্যালিক অ্যাসিড, ভেরি গুড। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, তেঁতুলে। তেঁতুলের টাটকা। বাহ, তাহলে তো আপনাদের সব ভালো পড়া আছে বিষয়গুলো। ঠিক আছে। স্যার বললেন হরমোন থেকে কোশ্চেন কিছু করবেন। স্যার এই ক্লাসগুলো কি রেকর্ড হচ্ছে তো স্যার? হ্যাঁ, ইউটিউবে রেকর্ড দেবেন হচ্ছে, তো? ইউটিউবে দিয়ে দেবো। ওকে স্যার, কারণ অনেকগুলো লেখা হয়নি। বেশ, ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার ডেমোনে ভিডিওটা দেখলাম, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। ডেমো এইভাবে দিতে হবে আপনাদেরকে। আরো ডেমো আনছি হ্যাঁ আমি। হুম। আমি একটা সেশন স্যার করবো উল্টো আপনার। পাল্টা ডেমো নিচ্ছে হ্যাঁ, স্যার, হ্যাঁ, কি বাজে ভাবে ইন্টারভিউ নিচ্ছে। তাই তো। অ্যাডভার্বের ডেমো কি করে বাচ্চাদের ঢোকাবো বলুন তো, অ্যাডভার্বের ডেমোটা কি দেওয়া যায়? মানে অ্যাডভার্ব চেষ্টা ছাড়ুন, করে দ্বিগু নামাতে হবে। সমাসের ডেমো নিচ্ছে। দ্বিগু দ্বিগু সমাসের, সমাস কোথাও নেই। দ্বিগু শুধু সমাস আমাদের ফালতু প্রাইমারি জিজ্ঞেস করছে। সিলেবাসে নেই, ওই দ্বিগু যাদের সমাস আছে বাংলা 8-এ। অনার্স ছিল তাদেরকে হয়তো বলেছে। ওই আমার আছে, আমাকে না স্যার, বাংলা স্যার অনার্স নয়। ইংলিশে, ওর স্যার ইংলিশের স্টুডেন্ট ছিল মেবি, হ্যাঁ যা যা দিয়ে শুনলাম। দিয়েছে সে স্যার ইংলিশের স্টুডেন্ট। তো যার স্যার জন্য চাকরিটা আমরা দিয়ে দেয় না, বুঝলেন তো স্যার, দেওয়ার মানসিকতা আবার নেই। অনেককে তো ডেমো দিতেই দিচ্ছে না, ডেমো না, দিতেই বোর্ডে হচ্ছে লিখে না। ছেড়ে দিচ্ছে কিছু জিজ্ঞেস করে। স্যার আজকে আমার একটা বন্ধুকে বলেছি, কৃষ্ণনগরে বাড়িও কলকাতায় করেছে, তো হ্যাঁ, ওকে বলেছে আপনি একটা গাছের ছবি আঁকুন, হ্যাঁ। যে গাছের ছবি এঁকেছে, দিয়ে বলেছে হয়ে গেছে আপনার ডেমো। বলছে আমাকে 1 মিনিট যা সময় লেগেছে গাছের ছবি এঁকে শাখা প্রশাখে আর ওই তারপরে সে পাতা টাতাগুলো আঁকতে, তারপরে ওকে যে এক্সপ্লেন করবে, বলেছে ঠিক আছে আমরা যা দেখার দেখে নিয়েছি। হুম, যা এই শালা। গাছের ছবি করে দিয়েছে। ইস, মানে যদি আমাদের হতো এই সময়। স্যার না, কোশ্চেনের ওপর অ্যান্সারের ওপর ওরা বেশি জোর দিচ্ছে, আর আপনার সাবজেক্টের ওপর, আর আপনি যে সিচুয়েশন বেসড কোশ্চেন করেছেন সেখান থেকে বলতে অনেকগুলো কোশ্চেন মানে ধরছে। হুম, আমার এই মাত্র কথা হলো ওর সাথে 8 ঘন্টা, হুম, সিচুয়েশন বেসড ক্রস কোশ্চেন প্রত্যেক জনকে ধরছে। হুম। আর পেডাগজি থেকে একদম কোশ্চেন করছে না, না সাবজেক্টের উপর বেশি কোশ্চেন করছে। সাবজেক্টের ওপর আর সিচুয়েশন বেসড হ্যাঁ এই দুটোই করছে। দুটো করে হচ্ছে। আপনাদের অসুবিধা হবে না, সিচুয়েশন বেস যেভাবে প্র্যাকটিস করানো হয়েছে। হুম, এই কোশ্চেনগুলো হ্যাঁ আপনি সাধারণ স্যার ভর্তি কাজে লাগিয়ে দিতে পারবেন আশা করছি।
আপনি যেভাবে স্যার রেডি করেছেন আমার মনে হয় না যে আমাদের আর মানে সিচুয়েশন বেসড কোশ্চেনে কোনো প্রবলেম হবে। হুম এটা সাবজেক্টটা একটু প্রত্যেক করতে হবে আপনাদেরকে, এটা আমি রেডি করতে পারছি না কারণ এক একজনের এক এক রকম সাবজেক্ট তো, ওই কারণে। হুম তবে জেনারেল বিষয়গুলো আমি আশা করি কভার করে দিয়েছি, আর বই দুটোতে খুব ভালোভাবে কভার করা আছে, একটু পড়ে যাবেন ভালো হুম। হবে। হুম, বেশ। একটি তাহলে তিমি, এই তিমি কি মানে যে কোন ধরনের স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী? স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণী। হুম, আর এর অপর একটি নাম বলতে পারবেন? ডলফিন স্যার। না। ম্যামেলস। তাহলে না, ম্যামেলস তো এই স্তন্যপায়ী প্রাণী। প্যারামোসিয়াম, প্যারামোসিয়াম। আচ্ছা। প্যারামোসিয়াম একটু লিখে নিই স্যার। হ্যাঁ, প্যারামোসিয়াম। হয়েছে? হ্যাঁ স্যার শুরু করুন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হিমোফিলিয়া কি? ধরতেই পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিমোফিলিয়া, হোয়াট ইজ হিমোফিলিয়া? কারণ এগুলো শিশুদের সঙ্গে জড়িত, আয়রন ট্যাবলেট এসবের সঙ্গে জড়িত, রক্তের সঙ্গে জড়িত কোশ্চেন। হঠাৎ করে ধরে ফেললো হিমোফিলিয়া কি? তাহলে এটার উত্তর হবে স্যার যে রক্তের যে প্লাজমা থাকে, সেই রক্তের প্লাজমার উপাদান যখন কমে যায় তখন রক্ত আর তঞ্চিত হতে পারে না, মানে রক্ত জমাট বাঁধতে বিঘ্ন হয়। এই প্রকার রোগকে হিমোফিলিয়া বলে। বুঝা গেল? মানে রক্তের প্লাজমার পরিমাণ হ্রাস পেলে রক্ত তঞ্চনে বিঘ্ন ঘটে বা রক্ত জমাট বাঁধতে চায় না, আর এই প্রকার রোগকে হিমোফিলিয়া বলা হয়। আচ্ছা স্যার। হুম। আচ্ছা, ব্যাকটেরিয়ার নাম বলুন তো দুটো। স্যার ব্যাকটেরিয়া কি স্যার? ব্যাকটেরিয়া রাইজোবিয়াম, হচ্ছে এককোষী জীব, অতি ক্ষুদ্র এককোষী জীব। বাইলাস আর রাইজোবিয়াম। রাইবোজিয়াম টিউবারকিউলোসিস। হুম। আচ্ছা, এমন দুটি উদ্ভিদের নাম বলুন যাদের কাণ্ডে সালোক সংশ্লেষ হয় পাতার পরিবর্তে। স্যার সবুজ কাণ্ড যেসব উদ্ভিদের সবারই হবে স্যার সালোক সংশ্লেষ। ফণিমনসা। হুম। আচ্ছা, ফণিমনসার কাঁটাগুলো কিসে রূপান্তর? পাতার। পাতার। ঠিক ঠিক, ভেরি গুড। কেন এগুলো, কেন হয়েছে এটা, পাতাটা আহ, কাঁটায় পরিণত কেন হয়েছে? বিভিন্ন প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেটিকে অভিযোজিত হয়ে ওটা পাতাটা কাঁটাতে রূপান্তরিত হয়েছে। আর একটা কারণ দেখবেন, অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য। আর একটা যে জায়গায় দেখবেন মানে বালির পরিমাণ বেশি, সে সমস্ত জায়গায় যে হ্যাঁ, গাছগুলো হয়, তো সে সমস্ত গাছগুলো যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তার জন্য ওর মানে ওই পাতাগুলোকে ওরা কাঁটায় রূপান্তরিত করে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা কারণ আছে। আচ্ছা, ইউরিয়া মানুষের কোন অঙ্গে তৈরি হয়? স্যার ইউরিয়াম যকৃতে। যকৃৎ বা লিভারে, ভেরি গুড। আচ্ছা, কিডনির যে ক্ষুদ্রতম কোষ সেগুলোকে কি বলে বলুন তো? চুলের মতো যে কুণ্ডলিখিত ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা থাকে, বৃক্কের নেফ্রন। বৃক্কের যে নেফ্রন। অংশ। হ্যাঁ বলুন বলুন। নেফ্রন। নেফ্রন, নেফ্রন। নেফ্রন, হ্যাঁ নেফ্রন। এই নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। বেশ, ঠিক আছে, এগুলো মোটামুটি ঠিক আছে। ইস্ট কি বলতে পারবেন একটু? ছত্রাক। এক ধরনের ছত্রাক। হ্যাঁ, ছত্রাক। ছত্রাক। বেশ, এগুলো ইস্ট কি তৈরিতে কাজে লাগে প্রত্যেক জীবনে আমাদের? স্যার ইস্ট রুটি। তৈরিতে কাজে পাউরুটি তৈরি। হ্যাঁ, কেক। কেক, পাউরুটি, অ্যালকোহল, এগুলো তৈরিতে কাজে লাগে। অ্যালকোহল তৈরিতে, হ্যাঁ। হুম। স্টেরয়েড কি? স্টেরয়েড স্টেরয়েড হরমোন। ওষুধ, ইয়ে তো স্যার হরমোন স্যার একটা। হরমোন স্যার, হরমোন, রাইট। এটা হতে পারে, তবে এটা উদ্ভিদের এটা উদ্ভিদ গ্লুকোজকে সঞ্চিত করে রাখে, হ্যাঁ, শ্বেতসার রূপে। হুম। আর
সেলুলোজ কি বা কিসের মধ্যে পাওয়া যায়? সেলুলোজ তো হ্যাঁ, পড়েছিলাম, ভুলে গেছি। শাকসবজি, তরমুজ ইত্যাদিতে সেলুলোজ জাতীয় শর্করা পাওয়া যায়। আর যে ফলের মধ্যে যেগুলো সঞ্চিত থাকে সেগুলো কি বেশিরভাগ? স্যার এগুলো সুক্রোজ। হ্যাঁ, গ্লুকোজ। গ্লুকোজটাই সঞ্চিত থাকে, কারণ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার ফলে যে গ্লুকোজ উৎপন্ন হয় সেটা উদ্ভিদের শরীরে যতটা প্রয়োজন ততটা লাগে, এবং অতিরিক্ত যেটুকু হয় সেগুলো ফলরূপে উদ্ভিদ শরীরে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন কি? স্যার গ্লুকোজটা যেটা রূপান্তরিত হয়ে শরীরের গ্লুকোজটা মধ্যে রূপান্তরিত হয়ে গ্লাইকোজেনে হয়। গ্লাইকোজেন নামে পরিণত, গ্লাইকোজেনে রূপান্তরিত হয় স্যার। এবং প্রাণীদের শরীরে কোন কোন জায়গায় এটা সঞ্চিত থাকে গ্লাইকোজেনটা? তো পাকস্থলীতে। না না, পেশিতে। মানুষের শরীরে যে পেশি থাকে সেই পেশিতে পেশি পেশি। গ্লাইকোজেন সঞ্চিত থাকে। আবার পাঁঠার যে যকৃৎ পাওয়া যায়, সে পাঁঠার যকৃতেও থাকে। আচ্ছা স্যার। হুম। আচ্ছা, রক্তের রং তো সাধারণত লাল হয়, লাল। কিন্তু এমন একটা মানে যে প্রাণী আছে যার রক্তের রং নীল, বলুন তো? চিংড়ি চিংড়ি স্যার ভেরি গুড। জোক, না জোকের লাল হয়, সরি। চোখের লাল। হ্যাঁ চিংড়ি, আচ্ছা, শাসঙ্গ চাষির কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন? ওই তো কিছু মাটি খুঁড়ে খুঁড়ে করে করে মাটিটাকে উর্বরতা করে স্যার, মাটিটাকে উর্বরতা বৃদ্ধি করে। উর্বরতা করে এবং জমি চাষযোগ্য করে দেয়। হুম, তার জন্য কেঁচোকে চাষির বন্ধু বলা হয়। বেশ ভালো। খুব যে কঠিন প্রশ্ন ধরে আশা করি মনে হয় না, এইগুলোই একটু পড়ে যাবেন, জেনে যাবেন। আর কিছু এখান থেকে স্কারভি রোগ সম্পর্কে একটু জেনে যেতে হবে। কিসের অভাবে হয় স্কারভি রোগ? দাঁতের স্যার দাঁত ভিটামিন সি কম থাকলে স্যার স্কারভি রোগ স্কারভি রোগ দেখা যায়, যেটা হচ্ছে স্কারভি শব্দের অর্থ হচ্ছে মুখে ঘা স্যার। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় এবং নানান মুখের ধরনের ঘা টক বিশেষ করে জাতীয় নয়, খাবার। মাড়ি ক্ষয়ে যাওয়া, হ্যাঁ, হ্যাঁ মাড়িতে ইনফেকশন বা মাড়িতে ঘা যেগুলো হয় সেটাকে স্কারভি বলছে mainly। হ্যাঁ স্যার। আর আচ্ছা, ম্যালেরিয়া বহন করে কোন মশা? পুরুষ মশা, স্ত্রী মশা, না অ্যানোফিলিস অ্যানোফিলিস? এরোপ্লেস মশা এবার অ্যানোফিলিসের মধ্যে পুরুষ অ্যানোফিলিস না স্ত্রী অ্যানোফিলিস? স্ত্রী অ্যানোফিলিস ভেরি গুড, স্ত্রী অ্যানোফিলিস। বেশ, আপনাদের খুব সুন্দর প্রিপারেশন রয়েছে এই বিষয়গুলোর উপর। আর রক্তের কত ধরনের গ্রুপ হয় মোটামুটি বলুন তো? 3 রকমের। 1901 সালে রকমের 4 রকম, না এ এ চার রকমের বি এবি ও। হুম, না 1901 সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ড স্টেইনার রক্তের গ্রুপকে 3টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে এ বি আর ও। তারপরে আবার যখন দ্বিতীয়বার যখন হয় তখন এ বি আর ও হয়েছে। কিন্তু 1901 সালে প্রথম যখন ল্যান্ড স্টেইনার রক্তের গ্রুপ ভাগ করেছেন তখন 3টে ভাগে, আচ্ছা। এ কিন্তু বি আর যদি এখন জিজ্ঞাসা করে, যদি এখন এখন কোয়ালিটা জিজ্ঞেস করলে ওটা 4 ভাগে বলতে হবে। 4 হ্যাঁ ভাগে এখন বলতে এ হবে। বি, জিজ্ঞাসা করলে এবি এবং ও। হ্যাঁ। এবার একটা প্রশ্ন করি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রোটিনের প্রধান উপাদান কি? প্রোটিনের প্রধান উপাদান স্যার, হ্যাঁ, প্রাণীজ প্রোটিনের বিশেষ করে। স্যার মাছ, মাংস, দুধ, ডিম। না, ওগুলো তো অ্যামাইনো অ্যাসিড ওগুলোর মধ্যে ওটা তো তো প্রোটিন পাওয়া যায়। ওটা থেকে পাওয়া প্রোটিনের যায়। গঠনগত উপাদান প্রধান। অ্যামাইনো অ্যাসিড ভেরি গুড, অ্যামাইনো অ্যাসিড। রাইট। এই অ্যামাইনো অ্যাসিড মানে থেকে অনেক কিছু হয়, হ্যাঁ, যেগুলো আমাদের শরীরে কাজে লাগে। অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়, হাড় শক্ত হয়, আর এর থেকে ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালনিন, লাইসিন, থিওনিন, তারপর হচ্ছে লিউসিন, এগুলো সবগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। আচ্ছা, মানুষের অগ্নাশয়ের যে দুটো কোষ আছে, আলফা কোষ এবং বিটা কোষ, এর মধ্যে কোন কোষ থেকে ইনসুলিন খরিত হয় বলুন তো? আলফা থেকে স্যার, মেবি। বলুন তো, অন্য কেউ বলুন। জানি না স্যার এটা। এটা বিটা কোষ হবে, হ্যাঁ, অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। ইনসুলিনের অভাবে কি হয়, কি রোগ হয়?
সেই ইনসুলিন হচ্ছে বহুমূত্র। বহুমূত্র 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 বা- হ্যাঁ বহুমূত্র রোগের লক্ষণ বলুন তো দু একটা। একটু বারবার টয়লেট পাবে, আর তারপর হাত পা ঝিনঝিন করবে স্যার, হাত পা ঝুঁঝি করবে, শরীরের যন্ত্রণা ওয়েট কমে যাবে। টয়লেটে বমি ফেনা বমি হবে, ভাব হবে। হ্যাঁ টয়লেটে ফেনা হ্যাঁ। হবে এবং টয়লেটের মধ্যে দেখবেন অনেক করবে মানে স্যার। পিঁপড়ে লাগে অনেক সময়, হ্যাঁ হ্যাঁ, পিঁপড়ে লাগে। গ্লুকোজ বেরিয়ে যায়। যাই হোক, তো বিষয় হচ্ছে সূর্যমুখী। এই সূর্যমুখী যে ফুলে ফটোন্যাপস্ট চলন দেখা যায় এবং এটা কম আলোতে বোঝা যায়। হ্যালো, ফটোনাস্টিক চলুন স্যার। ফটোন্যাস্ট, হ্যাঁ, ফট আকার দন্ত নয় ফলে আকার দ দন্ত ছয় ছয়, ফটোনাস্টিক হ্যাঁ ফটোন্যাস্টিক চলন বলতে পারেন, হ্যাঁ। আর ক্যাকটাস কি? ক্যাকটাস ক্যাকটাস হচ্ছে যে স্যার এক ধরনের কাঁটা জাতীয় গাছ, কাঁটা জাতীয় উদ্ভিদ। এখন উদ্ভিদ, ডিএনএ আর যেটা আরএনএ এর মরু মধ্যে, অঞ্চলে দেখা যায়। আচ্ছা ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আছে। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা ডিএনএ চারটি হচ্ছে উপাদানের মধ্যে একটা উপাদানে চেঞ্জ আছে। হুম, চারটি ডিএনএ এর উপাদান মধ্যে ঠিকই দুটি ছিল। প্রোটিন থাকে, সেই প্রোটিন দুটির নাম বলতে পারবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, অনেক বইয়ে থাকেই না, প্রচুর বই আমি খুঁজে দেখেছি পাইনি, কিছু কিছু বইয়ে থাকে। ডিএনএ এর মধ্যে দু ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিন দুটোর নাম বলুন। আমি ক্লাস 9-এ ক্লাস হচ্ছিল লাইফ সায়েন্সে, তখন কেউ বলতে পারে না, আমি বলেছিলাম। তো ওটা হচ্ছে, একটা হচ্ছে হিস্টোন আর একটা হচ্ছে অহিস্টোন। এই দু ধরনের প্রোটিন থাকে ডিএনএ এর মধ্যে, মনে রাখবেন, হ্যাঁ। হিস্টোন আর হিস্টোন আর একটা অহিস্টোন, ওয়াহিস্টোন। হ্যাঁ হিস্টোন এবং অহিস্টোন এই দুই ধরনের প্রোটিন থাকে, কার মধ্যে? ডিএনএ এর মধ্যে। বেশ, স্যার বলছি ক্যাকটাসকে জেরোফাইট উদ্ভিদ বললেও বলা হবে তো? অবশ্যই। আমার ইকো হচ্ছে নাকি আওয়াজ? বেশ, এগুলো মোটামুটি গেল। এবার কিছু আইন সম্পর্কে আপনাদের ধরবো, জিজ্ঞেস করবো। হ্যাঁ স্যার, ধরুন ধরুন। স্যার ধরুন, চেষ্টা তো করি। যা মনে হয় ধরুন স্যার। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে? 1986 সালে। গঙ্গা অ্যাকশন প্ল্যান 1986, কিন্তু 84-তে মানে শুরু হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1986-তে। আচ্ছা, পরিবেশ সংরক্ষণ আইন? 1986। হ্যাঁ। আচ্ছা, বন্য প্রাণী সংরক্ষণ আইন? 1973। 1972। শব্দ দূষণ আইন? 1972। শব্দ দূষণ আইন? 1981। না, ওটা বায়ু দূষণ। না, ওটা বায়ু দূষণ 1981। শব্দ দূষণ 2000 সাল। আচ্ছা, বসুন্ধরা স্যার শব্দ সম্মেলন? দূষণ বলতে গেলাম না। শব্দ দূষণ 2000 সালে, 2000 সালে। আচ্ছা আচ্ছা, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্যার ব্রাজিলের রিও ডি ব্রাজিলের রিও ডি জেনেরিও। কত সালে ওটা হয়েছিল? 1992। 92। কতগুলি দেশ স্বাক্ষর করেছিল? 113টি। না 130টি। 130টি, সরি। রামসার সম্মেলন কোথায় হয়েছিল? 1971 ইরানে। ইরানে স্যার, ইরানে, ভেরি গুড। জলবায়ুর উপর আন্তর্জাতিক সম্মেলন। বাহ। কিয়োটো প্রোটোকল কোথায় হয়েছিল? কিয়োটো প্রোটোকল জাপানের কিয়োটো শহরে 1987। 87 স্যার, না 79, এই 89। ওরকম হবে, এক একটা জায়গায় একরকম থাকে, এটা এইগুলো ওই দুটো স্যার গুলিয়ে যায়, কিয়োটো আর মন্ট্রিয়ল। সালগুলো হ্যাঁ। গুগল থেকে একটু চেক করে নেবেন, অনেক বইয়ে ভুল থাকে অনেক জায়গায়। মন্ট্রিলটা এটা 1987। আবার অনেক আচ্ছা, সময় আচ্ছা। গুগলেও ভুল থাকে কিছু কিছু তথ্য, এটা এক সমস্যা। হ্যাঁ। যাই হোক, মন্ট্রিয়াল প্রোটোকল কোথায় স্বাক্ষরিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল? কানাডার মন্ট্রিয়ল শহরে। কানাডা, ভেরি গুড।
নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে কে? দুজন নেতার নাম বলুন। মেধা পাটিল। মেধা দেবী, মীরা পাটেকর আর বাবা 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 অমর। হুম। আর চিপকো আন্দোলনের দুজন নেতার নাম? সুন্দরলাল বহুগুণা সুন্দরলাল আর বহুগুণা অজিত সিং নাকি একটা ছিল না? চন্দ্রপ্রসাদ ভাট। হ্যাঁ, চণ্ডীপ্রসাদ আট একটা ভট্ট। ছিল। আচ্ছা, চন্দ্রপ্রসাদ ভাট। দেখলাম কিছু ভারতের প্রতিবেশী দেশের রাজধানী সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তারপরে স্বাধীন ভারতের আন্দোলন সম্পর্কে, পরিবেশ সম্পর্কে। তো এইগুলো আপনারা, আমার বইয়ে আছে, আপনারা জানেন, এগুলো একটু পড়ে যাবেন, সবগুলো দেখে যাবেন। হ্যাঁ, বা যে দুর্ঘটনাগুলো রয়েছে, আচ্ছা। মিনামাটা বিপর্যয়, ঠিক আছে, ওইগুলো সব দেখে যাবেন ভালোভাবে। বেশ, এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট বটে। আচ্ছা, স্টোন ক্যান্সার কি একজন বলুন তো? অম্ল বৃষ্টির ফলে ও, কি বলবেন না উনি বলুন। বলুন বলুন। অম্ল বৃষ্টির ফলে স্মৃতিসৌধগুলি বা মার্বেল পাথরে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে স্টোন ক্যান্সার বলে। হুম। আর অন্য কেউ একটু ডিটেলসে? স্যার এই যে অম্লবৃষ্টিটা হয় H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় যে অম্লবৃষ্টি হয়, ভেরি এই গুড। অম্লবৃষ্টির ফলে শ্বেত পাথরের তৈরি যে সমস্ত সৌধগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, এটাকে কালো হয়ে যায়। বলা হয়। অ্যাসিড বৃষ্টি তো স্যার, অম্ল বৃষ্টিতে অ্যাসিড বৃষ্টি বলা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার বলবো একবার। বলুন। বৃষ্টির জলের সাথে মিশ্রিত হয়ে স্যার সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড প্রভৃতি রাসায়নিক পদার্থ যখন পৃথিবীর বুকে ঝরে পড়ে তখন সেটাকে আমরা অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলতে পারি। এটা অ্যাসিড বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই দিল্লির তাজমহল স্যার, আগ্রার তাজমহল। ভেরি গুড। আচ্ছা, মেঘ কত ধরনের হয় সাধারণত, বা দু তিন ধরনের মেঘের নাম বলুন তো? সিরাস, একটা জানি কিউমুলাস নিম্বাস, আর টেটা। একটা সিরাস। বেশ, ঠিক আছে। তো আজ কি আর একটু আলোচনা করব, না আজকে ক্লাস এখানে শেষ করব? না স্যার, একটু না স্যার, করুন। আরেকটু হোক স্যার। আর একটু আলোচনা করব। বেশ, তাহলে আর কিছু প্রশ্ন আমি এখান থেকে কালেক্ট করেছি। স্যার, আপনি বলেছিলেন যে এই হরমোন থেকে যদি কিছু কোশ্চেন আসে, কালকে বলছিলেন। ও, তা আমি দেখছি, আগামীকাল তো আবার ক্লাস হবে পরিবেশের, তো সেদিন দেখব। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। এবার ঝটপট কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে নেই আপনাদেরকে, ঝটপট একদম এক কথায়। ইকোলজি শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে? ঐকস। ওইকস। ওইকস শব্দটি কোন ধরনের শব্দ? ল্যাটিন না গ্রিক? গ্রিক শব্দ। এই ওইকস গ্রিক শব্দ, এর মানে কি? ওইকস মানে কি? স্যার, পরিবেশ। না, বসতি। মানুষ প্রজাতির বৈজ্ঞানিক নাম কি? হোমো হোমো সেপিয়েন্স। সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স। চার্লস ডারউইনের লেখা গ্রন্থটির নাম কি? চার্লস, ভুলে গেছি স্যার। বিবর্তনবাদ। না বিবর্তনবাদ। না, না, আরে গ্রন্থ বই, তত্ত্ব নয়। দা অরিজিন অফ অরিজিন। ভেরি গুড, দ্য অরিজিন অফ স্পিসিস। হ্যাঁ। আচ্ছা, ডারউইন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? অভিব্যক্তি। না। বিবর্তনবাদ। বাঁচার জন্য লড়াই। বিবর্তনবাদ বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। আচ্ছা, আমাদের যে ভূপৃষ্ঠ বা পৃথিবীর পৃষ্ঠ, তার মানে গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। 15 ডিগ্রি সেন্টিগ্রেড। 15 ডিগ্রি, কোনো জায়গায় আবার 22 ডিগ্রিও লিখছে, ওটা একটু গুগলে চেক করে নেবেন। 15 ডিগ্রিটাই আমি পড়েছি বেশিরভাগ বইয়ে। বেশ, প্রথম সরীসৃপের উদ্ভব কখন হয়, কোন যুগে হয়? প্যালিওজোইক যুগে। আচ্ছা স্যার, জানতাম। এটা জানা ছিল না। প্যালিওজোইক যুগের কার্বনিফেরাস উপযুগে। এই যুগটা বললেই হবে। আচ্ছা, ডাইনোসর কবে বিলুপ্ত হয় পৃথিবী থেকে, কোন যুগে? জুরাসিক। ভেরি গুড।
জুরাসিক মেসোজোয়িক যুগের জুরাসিক উপযুগে। হ্যাঁ আচ্ছা, আধুনিক মানুষের আবির্ভাব কোন যুগে হয়? স্যার মধ্যযুগে। না না, না না, স্যার মধ্যযুগে কি করে হবে? যুগ তো কিছু জানা নেই। স্যার যুগগুলো স্যার জানি না তো, তাহলে আপনার কাছে থাকলে একটু স্যার স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন না? শেয়ার করে, হ্যাঁ, যুগ কিছু জানি না। বেশ, আপনারা লিখে নেবেন। হ্যাঁ, অনিশ অনিশ চট্টোপাধ্যায়ের বইয়ে আছে এটা, এই যুগ সম্পর্কে ডিটেলসে লেখা আছে, পরিবেশ বই, অনিশ চট্টোপাধ্যায়ের। কেনোজোয়িক যুগের প্লাইস্টোসিন উপযুগে মানুষের আবির্ভাব ঘটে। কেনোজোয়িক যুগের প্লাইস্টোসিন উপযুগে, মোটামুটি ওই 20 লক্ষ বছর পূর্বে মানুষের সূর্যের আয়ু কত বলুন তো? সূর্যের আয়ু স্যার প্রায় 1 কোটি বছর, তার মধ্যে 500 বছর অতিক্রান্ত হয়ে গেছে। 1 কোটি বছর? আর এটাই তো জানি স্যার, আর 500 বছর আমি তো সূর্য আলো ছড়াবে এরকম 1000 শুনেছিলাম। কোটি বছর মনে হয়, তার মানে 500 কোটি বছর এখনো বাকি আছে। যাই হোক, ও হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তাহলে ভুল বললাম। আমারও ভুল হতে পারে, এখন অনেক বাকি। কনফার্ম নয় কিন্তু। হ্যাঁ, এটা একটু চেক করবেন। স্যার পৃথিবীর পৃষ্ঠের স্যার গড় উষ্ণতা দেখাচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। 22 ডিগ্রি একটা বই আছে, আবার আমি 2 জায়গায় পড়েছিলাম 15 ডিগ্রি। এবার গুগলে যেটা এখন দেখাচ্ছে ওইটাই নেবেন। 22 আর 15 যোগ করে 2 তে ভাগ করে দেবো। গড় বলেছে। হ্যাঁ, ক্লাস 6 এর বইয়ে আছে স্যার 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বপ্রথম বাস্তুতন্ত্র কথাটি কে ব্যবহার করেন? ভালো প্রশ্ন। ইকোসিস্টেম স্ট্যানলি হল। ভেরি গুড, স্ট্যানলি। স্ট্যানলি হল। আচ্ছা, আমাদের যে ম্যালেরিয়ার যে ওষুধটা তৈরি হয়, এটা কে তৈরি করেছিলেন বলুন তো? আলেকজান্ডার ফ্লেমিং। হ্যাঁ, আর ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেন? স্যার কি বললেন? ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী বা চিকিৎসক? লুই পাস্তুর না, লুই পাস্তুর। স্যার রোল্যান্ড রস নাকি কলকাতাতে? রোল্যান্ড রস। তিনি কলকাতায়, হ্যাঁ, কলকাতা মানে যে কলকাতার বিশ্ববিদ্যালয় বা কলকাতার ধরুন ওই মেডিকেল কলেজের একজন ছিলেন প্রফেসর তিনি। কলকাতা মেডিকেল কলেজেই বোধহয় রোল্যান্ড রস করেছিলেন, ওই ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেছিলেন। ওটা ক্লাস 9 এর বই আছে, ডিটেইলসে দেখবেন। আমার মনে পড়লো, আমার মন থেকেও কিছু কিছু প্রশ্ন ধরছে, হঠাৎ চলে আসছে যেগুলো। আর এখানে একটা বই আছে, যাই হোক। খাদ্য পিরামিড কিভাবে তৈরি হয় একজন বলুন তো? প্রথমে ভাগে তৈরি হয়। বলুন, একজন বলুন। বলুন ম্যাম, সেটা আমি বলুন। না, আমি খাদ্য পিরামিডটা 4 ভাগে তৈরি হয় স্যার। একটা হচ্ছে যে স্যার আমি এটা ডিটেলসটা জানি না একটু। উৎপাদক প্রধান যে পুষ্টি স্তর, সেই পুষ্টি স্তরকে পরপর ক্রমিক পর্যায়ে সাজালে খাদ্য পিরামিড তৈরি হয়। পুষ্টি স্তর উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এইভাবে তৈরি হয়। এইগুলো সবই কিন্তু জানা, কিন্তু আমাদের প্র্যাকটিসের অভাবে সব ভুলে গেছে। ক্লাস 10 এর লাইফ সায়েন্স সব আছে এতে পুরো। কিন্তু জানা, কিন্তু মানে ভুলে যাচ্ছি যে। তাই তো। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ বলুন তো? 77%। 78.02। আর অক্সিজেনের পরিমাণ 20.08। পৃথিবীতে কত শতাংশ জল রয়েছে 100 শতাংশের মধ্যে? 97 শতাংশ। 97, 3 ভাগ তো জলভাগ। 71। না, পৃথিবীর ভূপৃষ্ঠে কত শতাংশ জলভাগ? ভূপৃষ্ঠে 71 বলছে। 3% মিষ্টি জল আছে। ভেরি গুড। হ্যাঁ, 97 ভাগ নোনা জল আর 3 ভাগ হচ্ছে মিষ্টি জল।
তার মধ্যে 2 ভাগ হিমবাহে ভূপৃষ্ঠের স্থলভাগ কত শতাংশ? স্যার আরেকবার কোশ্চেনটা করুন। ভূপৃষ্ঠের স্থলভাগ স্থলভাগ ওই 29 হবে। 29%। 29 নয়, অতটা নয়, 20.94%। ঠিক আছে স্যার। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কেরল কেরালা কেরালা রাজ্য। কেরল রাজ্যের সাক্ষরতার হার বলুন তো কত? সব থেকে বেশি হ্যাঁ, কত? 93 93 না 98? 98 না কত না স্যার? 93 98 হবে। এখন 98 হতে পারে। পুরোনো তুই যেটা জানিস? পড়েছিলাম সেটা 93 ছিল। আমার কিছু শিক্ষিত হয়ে গেছে। আচ্ছা, স্যার খাদ্য পিরামিডটা স্যার বলবো একবার? স্যার 93 যেটা বলছেন ওটা কি 11 সাল অনুযায়ী? হ্যাঁ 11 সাল সেন্সাস? 11 সাল অনুযায়ী, 11 সালের সেন্সাস অনুযায়ী 93। ঠিক আছে। আচ্ছা, আপনাদের ক্লাস 4 এর শেষের দিকে পরিবেশের একটা চ্যাপ্টার আছে, সেখানে বিষ্ণয় রয়েছে। বিষ্ণয় শব্দটির অর্থ কি ধরতে পারে? কিন্তু খুব গুরুত্বপূর্ণ question। 29 20 নয় মানে 20টি 9 মানুষ 20টি সূত্র মেনে চলতো, সেই তাদেরকে হ্যাঁ, বলা হতো নজন বিষ্ণু। মানুষ নয়, জামবাজি রামবাজি, হ্যাঁ জামবাজি জ্ঞানী ব্যক্তি জামবাজির শিষ্যরা জামবাজির 29টি। হ্যাঁ বিষ্ণয় নামে পরিচিত। ভেরি গুড, ভেরি গুড। আর ওই রাভা নৃত্য কোথায় দেখা যায় বলুন তো? ওই বইয়ের মধ্যে আছে কিন্তু। রাভা জলপাইগুড়িতে। হুম। আর ডোকরা শিল্প কোথাকার বিখ্যাত? বাঁকুড়াতে। ঝালদা ঝালদা হ্যাঁ। পুরুলিয়া না, না, নদিয়া। পুরুলিয়া ঝালদাতে। হ্যাঁ, পুরুলিয়া ঝালদা। আর বাঁকুড়া সোনামুখী। হ্যাঁ। আর পোড়ামাটির? পোড়ামাটি কৃষ্ণনগর। ও কৃষ্ণনগর, কৃষ্ণনগর। কৃষ্ণনগর, হ্যাঁ। আর শক্তিগড়ের কি বিখ্যাত? টেরাকোটা বাঁকুড়া। ল্যাংচা। শক্তিগড়ের ল্যাংচা। বর্ধমানের? বিখ্যাত। বর্ধমানে সীতাভোগ মিহিদানা। সীতাভোগ। হুম। এগুলো কিন্তু সীতাভোগ মিহিদানা দুটোই বলতে হবে। দেখে যাবেন, এগুলো দেখে যাবেন। তার নলেন গুড়ের ওটা কোথায় বিখ্যাত হবে? কলকাতা হবে? নলেন গুড়ের সন্দেশ হুম, যেটা জিআই ট্যাগ পেয়েছে। জিআইটি, হ্যাঁ। ওটা কি কলকাতা হবে নাকি ওই সাউথ 24 পরগনা, কলকাতা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি এগুলো সব এরিয়াতেই হবে? না, হাওড়া হুগলিতে আছে কামারপুকুরের সাদা বোঁদে। সাদা আর বোঁদে, ইয়ে হ্যাঁ। রাঁধুনি চাল, হ্যাঁ হুগলিতে। তাহলে আর ওটা নলেন কলকাতাই হবে। আর কোথায় হবে? হ্যাঁ। আচ্ছা, কলকাতাতেই একটা হবে। প্রশ্ন ছিল ইতিহাস বইয়ে, নতুন সিলেবাসের 9ম শ্রেণীর, সেখানে ছিল রসগোল্লা কে আবিষ্কার করেন? উত্তরটা জানা আছে, আমি কিন্তু ভুলে গেছি উত্তরটা, মনে করছি না এই মুহূর্তে। রসগোল্লা আমি জানতাম। রবীন্দ্রচন্দ্র কি বন্দ্যোপাধ্যায় স্যার নাকি একটু বটে একজন? হ্যাঁ স্যার। নবীনচন্দ্র দাস। নবীনচন্দ্র দাস। রবীন্দ্র দাস। বেশ, ওটা একটু দেখে স্পঞ্জ যাবেন। রসগোল্লা আবিষ্কার করেন রবীন্দ্রচন্দ্র দাস। পঞ্চগোল্লা কলকাতায়। স্যার ওটা পঞ্চ জিআই রসগোল্লা। ট্যাগ পেয়েছে স্যার 2017 সালে। সমমণ্ডল এবং বিষমমণ্ডলের মধ্যে পার্থক্য বলুন তো একজন কেউ। সাধারণত ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলছে সমমণ্ডল, আর 90 কিলোমিটারের উপরের বায়ুমণ্ডলকে বলছে বিষমমণ্ডল। গ্রিন বেঞ্চ কত সালে গঠিত হয়? হ্যাঁ স্যার। গ্রিন বেঞ্চ কত সালে গঠিত হয়? 96 সালে। আচ্ছা, বসুন্ধরা না, সম্মেলন, গ্রিন বসুন্ধরা সম্মেলন সম্পর্কে বলুন তো। পরিবেশ রক্ষার স্বার্থে 130টি দেশ ব্রাজিলের রিও ডি জেনারিওতে একটি সম্মেলন গঠন করেন, যেখানে পরিবেশ রক্ষা এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে একটি সম্মেলন মূলত হয়, সেটি বসুন্ধরা। ওজোন স্তর কমানোর জন্য, বায়ুমণ্ডল ওজোন স্তর কমানোর এখন জন্য। একটি আপনাদের গুগলি কোশ্চেন হতে পারে, প্যান এর অর্থ কি? প্যান প্যান, Paraxy। PAN। স্যার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এটা উত্তর দুরকম হতে পারে। একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার হতে পারে যদি সাধারণভাবে ধরা হয়, আর একটা বায়োলজি দিক থেকে ধরতে গেলে পারক্সি অ্যাসিটোনাইট্রাইল। পারঅক্সি অ্যাসিটোনাইট্রাইল। ওইটাই ধরবে। ওইটাই ধরবে স্যার। আজকে স্যার ধরেছিল পিন,
পিনের ফুল ফর্ম কি? বলুন। পোস্টাল ইন্ডেক্স নাম্বার। ভেরি গুড। ইংলিশ নাম্বার। ওটা আমার বই আছে মনে হয়, সম্ভবত দেখে নেবেন। হ্যাঁ ওয়ার্ল্ড স্যার। ওয়াইল্ড কি? ফান্ড WWF কত সালে গঠিত হয়? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার 1972 স্যার। 1961। 61। আচ্ছা। আচ্ছা, প্রথম ব্লাড ব্যাংক স্থাপিত হয়েছিল কত সালে? 1936। 1900 কত স্যার? 1936। এবারে এগুলোর আয়ু ধরতে পারে যে রক্তের শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন? শ্বেত রক্তকণিকা 15 দিন। না, না, লোহিত রক্তকণিকার 120 দিন। শ্বেত রক্তকণিকার 7 সে- থেকে 12 দিন। 7 থেকে 15 দিন, হ্যাঁ। 15 বা 12। আর আচ্ছা, 19 3 থেকে 4 দিন। ক্লোনিং শব্দটি শুনেছেন? ক্লোনিং, ক্লোরিন। ক্লোনিং, রনিন। ক্লোনিং। ক্লোন তৈরি করে মানে মানুষের মতো মানুষ তৈরি, মানে একই রকমের মানুষ তৈরি করে না ল্যাবরেটরিতে, বা কোনো প্রাণীর সময় মানে অবয়ব একই রকম, ওটাকে ক্লোনিং হ্যাঁ। বলছে। ওটা 1950 সালে হলোগ্রাম যেটা। শুরু হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মিক এর পুরো নাম কি? MIC। মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড। আর মিনামাটা বিপর্যয় এটা কোন দেশে ঘটেছিল? জাপান। হ্যাঁ। চেরনোবিল দুর্ঘটনা কোথায় ঘটেছিল? রাশিয়া, ইউক্রেনে। রাশিয়ার ইউক্রেনে। রাশিয়ার ইউক্রেন। 1981। বর্তমান ইউক্রেন, কিন্তু ওটা রাশিয়ায় ছিল 1984 সাল। তখন তো ভাগ হয়নি সম্ভবত। হ্যাঁ। ওইটা ভোপাল গ্যাস দুর্ঘটনা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে প্রায় কম্পিটিটিভ এক্সামও আসে। এটা হচ্ছে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখক কে? রাচেল কারসন। ভেরি গুড, সুন্দর প্রস্তুতি আপনাদের। গনোরিয়া রোগটা সম্পর্কে একটু বলুন দেখি। গনোরিয়া, কি? গনোরিয়া, গনোরিয়া এটা কি কি বাহিত, মানে কি জাতীয় রোগ? শরীরের যৌনতা ঘটিত রোগ। HIV এর ফুল ফর্ম কি বলুন? হিউম্যান ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস। চুপ কর না। কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি? কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম? ভিব্রিও কলেরি। জলবাহিত দুটি রোগের নাম ধরতেই পারে, বলুন। জন্ডিস, টাইফয়েড, কলেরা। হ্যাঁ, কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া জলবাহিত রোগ। আচ্ছা, রক্তের যে গ্রুপগুলো রয়েছে তার মধ্যে সার্বজনীন দাতা কোন রক্তের গ্রুপকে বলা হয়, এবং সার্বজনীন গ্রহীতা? আর এবি হচ্ছে গ্রহীতা। ভেরি গুড। ও হচ্ছে সার্বজনীন দাতা আর এবি হচ্ছে সার্বজনীন গ্রহীতা। আর এদিকে আপনাদের প্রস্তুতি ভালোই আছে। জিপিএস এর ফুল ফর্ম কি বলুন তো? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, GSS। আর ওটা জিপিএসটা আপনারা ঠিকই বলেছেন, এটা হচ্ছে GSS। ঠিক আছে। আচ্ছা, অ্যালবেডো কাকে বলে জানেন? একটু বলতে পারবেন কেউ? সূর্য থেকে যে কিরণটি আসে সেটি ভূপৃষ্ঠ থেকে আবার ফিরে যেতে ভূপৃষ্ঠে পারে না। প্রতিফলিত হয়ে আবার মহাকাশে প্রতিফলিত হয়। 100% সূর্য থেকে যে 100% রশ্মি আসে, সেই রশ্মির মধ্যে 63% ভূপৃষ্ঠকে প্রভাবিত করে, এবং 34% ফিরে যেতে যখন পারে না যাওয়ার ফলে সেটা আমাদের আরো বেশি উত্তাপ বাড়িয়ে দেয়, উত্তাপ তৈরি করে, সেটাকেই বলা হয় অ্যালবেডো। অ্যালবেডো। এটা হচ্ছে 34%। ভেরি গুড। হ্যাঁ। পার্সেন্টেজটা মনে রাখবেন। ঠিক আছে, ভালোই হয়েছে প্রস্তুতি মোটামুটি আপনাদের। এখানে প্রাকৃতিক সম্পদ আর মানব সম্পদ, এই দুটির মধ্যে যদি পার্থক্য ধরে একজন বলুন। প্রাকৃতিক সম্পদ যেগুলো জল, হাওয়া, জল, বায়ু, তারপরে গ্যাস, এগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। আর মানব সম্পদ যেগুলো মানব দ্বারা সৃষ্টি যেগুলো সম্পদ,
ঘর বাড়ি ঘর বাড়ি এগুলো শিক্ষা মানব স্বাস্থ্য সম্পদ। এটাও মানব সম্পদ। তাহলে আমি পার্থক্য কি বলবো একটা? মানুষ নিজেই তো মানব সম্পদ। হ্যাঁ বলুন সুরজ, বলুন। হ্যাঁ, মানব সম্পদ। প্রাকৃতিক সম্পদ প্রকৃতির উপরই নির্ভরশীল, আর মানব সম্পদ কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল হয়েই তবে গড়ে উঠেছে। অর্থাৎ বলা যায় মানব সম্পদ কৃত্রিম, আচ্ছা, কোনটার মূল্য বেশি? প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মানব সম্পদের মূল্য নেই? অবশ্যই দুটোরই আছে, মূল্য আছে। দুটোরই মূল্য আছে। ওর প্রাকৃতিক দুটোরই সম্পদ মূল্য আছে, থাকলেই কিন্তু তো মানব প্রাকৃতিক সম্পদ টিকতে সম্পদকে পারবে। আমরা তৈরি করতে পারবো না, কিন্তু মানব সম্পদকে তৈরি করতে পারবো। স্যার প্রাকৃতিক সম্পদ হচ্ছে অফুরন্ত, যেটা প্রচলিত শক্তি, আর মানব সম্পদ স্যার অফুরন্ত তো নয়। হুম। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা প্রাকৃতিক বলেছিলেন জানেন তো, পৃথিবীর কোনো সম্পদই সম্পদ নয় মানুষই যদি মানুষ না হয়। তাহলে এখান থেকে আপনি কি বলবেন এবার বলুন? মানুষ যদি মানুষ না হয় তাহলে পৃথিবীর কোনো সম্পদই সম্পদ নয়, মানে কোনো কিছুর আর মূল্য থাকছে না। খুব মানে তার মানে মানব মানুষকে সম্পদকে মানুষ বড় সুলভ আচরণ বোঝানো না হচ্ছে। করলে, হ্যাঁ, মানুষ সুলভ আচরণ না করলে, কারণ সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। এবার সে মানুষকে মানুষ সুলভ আচরণ করার মধ্যেই করলে তবেই হচ্ছে সে সমস্ত সম্পদকে রক্ষা করতে পারবে। ভেরি গুড, ভেরি গুড। তো ওই কারণে মানব সম্পদকে শ্রেষ্ঠ বলা যেতে পারে আমার যুক্তিতে। হ্যাঁ, এবার আপনাদের হ্যাঁ, যুক্তিতে যেটা মনে হবে হ্যাঁ, সেটা এটা ইন্টারভিউয়ারকে বলবেন যুক্তি দিয়ে। হ্যাঁ, বেশ। 2011 সেন্সাস তো অনুসারে আপনাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গের কততম রাজ্য জনসংখ্যার বিচারে? 2011 সেন্সাস অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য। চতুর্থ। ভেরি গুড। জনসংখ্যার হিসাবে 4th, আর আয়তনে 13। হুম। আচ্ছা, 2011 সেন্সাস অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুষ এবং নারীর মানে 1000 জন হাজার প্রতি পুরুষের প্রতি নারী 1943। 943, কোন কোন বইয়ে 947। 947 আছে। এরকম আছে কোন কোন জায়গায়। ঠিক আছে। আচ্ছা, সিরাজউদ্দৌলা কলকাতার নাম পাল্টে কি রেখেছিলেন বলুন তো? আলিগড়। আলীনগর। 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 রাইটার্স বিল্ডিং কত সালে স্থাপিত হয় বলুন তো? 1774 স্যার, এটা আমি গেস করছি। 1780। কলকাতার প্রথম যে পাকা বাড়িটি তৈরি হয়েছিল তার মালিক কে ছিলেন? দারুণ ইন্টারেস্টিং কোশ্চেন, নয়? ইয়েস স্যার। লক্ষ্মীকান্ত মজুমদার। মনে রাখবেন, কলকাতায় যে প্রথম পাকা বাড়ি তৈরি হয়েছিল তার মালিকের নাম ছিল লক্ষ্মীকান্ত মজুমদার। তার বাড়ি কোথায় স্যার? কলকাতায় তো বাড়ি হবে, কিন্তু কোথায় সে? কলকাতায় বাড়ি। এবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতার সব থেকে প্রাচীনতম সমাধি কোনটি? জব চার্নকের। ভেরি গুড, জব চার্নকের সমাধি। আচ্ছা, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরতে পারে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। না না স্যার লর্ড ক্যানিং কি? না স্যার আশুতোষ মুখোপাধ্যায়। না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিল। কি? জেমস উইলিয়াম কলভিল। করবিল। আচ্ছা, হাওড়া ব্রিজের অপর নামটা কি বলুন তো? রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু। ঝুলন্ত সেতু নামেও পরিচিত। মোটামুটি ঠিক আছে। বিশ্ব বিজ্ঞান দিবস কত তারিখে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। আর বিশ্ব এইডস দিবস কত তারিখে? 1 ডিসেম্বর। 10ই পরে পয়লা না, স্যার, 1 ডিসেম্বর। ডিসেম্বর, তাই তো? 1 ডিসেম্বর। হ্যাঁ স্যার। আর 10 ডিসেম্বর স্যার। যেটা পালিত হয় সেটা বলুন তো? বিশ্ব মানবিক দিবস। বিশ্ব মানবিক দিবস। হ্যাঁ, বিশ্ব মানবিক মানবাধিকার। নোবেল পুরস্কার দেওয়া হয়। এখানে রেকর্ডিং প্রবলেম হয় সরাসরি।
স্যার দিবস থেকে ধরুন দুটো কালকে পড়েছিল, কালকে স্যার ব্রেল দিবস পড়েছিল আর পড়েছিল মনে হয় যুব দিবস। বিজ্ঞান দিবস জানুয়ারি মাস হচ্ছে বলে ওই জন্য ওই দুটোই ধরেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, ব্রেল দিবস দিয়েছিল আর দিয়েছিল। ফোর্থ জুন না, নাকি যুব বেল দিবস? ব্রেল দিবস 4 জানুয়ারি। 4 জানুয়ারি, সরি 4 জানুয়ারি। পরাক্রম দিবস স্যার কবে? 23 জানুয়ারি। 23 জানুয়ারি। 23 জানুয়ারি নেতাজির জন্মদিনটাকে নেতাজি ইয়ে জন্মদিন। করা হয়। ওটা 2021 থেকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হচ্ছে তো স্যার। হ্যাঁ, ঠিক, এটা কেন্দ্র সরকার পালন হচ্ছে। পশ্চিমবঙ্গে যদি 2011 সালের সেন্সাস অনুযায়ী জনঘনত্ব ধরে তাহলে কত বলবেন? স্যার 9,13,00,000। জনঘনত্ব না, ওটা তো জনসংখ্যা। ঘনত্ব জনঘনত্ব পার বর্গ কিলোমিটার কত? ওই 1024 কি 1029 জন পার বর্গ কিলোমিটার। 24 না হুম 29। আচ্ছা, প্রশাসনিক স্যার, বিভাগ ভারত- এখন কয়টি পশ্চিমবঙ্গের? 5টি। 5টি। কি বললেন স্যার? বর্ধমান একটি হচ্ছে বিভাগ, মালদা বর্ধমান মালদা বিভাগ, বর্ধমান, জলপাইগুড়ি, আর মালদা আর মেদিনীপুর। আর মেদিনীপুর। আচ্ছা, এবার একটু বেশি থেকে ধরি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহটির নাম কি বলুন? সিংহ। সান্দাকফু। উচ্চতা? 3630। 636। ওই 30 বললেও হবে। হ্যাঁ, ডুয়ার্স কাকে বলে? ডুয়ার্স তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে বলা হয় ডুয়ার্স। হিমালয়ের পর্বতের পাদদেশে যে হুম। তিস্তা নদীর যে সমতল ভূমি সেটা বলছে ডুয়ার্স। কি বলুন তো? তাল নদী, স্যার? হ্যাঁ বলুন। তাল নদী মালদা দক্ষিণ জেলার বর্ধমানের দক্ষিণ দিয়ারা। দিকের অংশকে দিয়ারা বলা হয়। হ্যাঁ, মালদহ জেলার দক্ষিণের দিকে যে গঙ্গা নদীর কাছাকাছি যে পলি মাটির গঠিত অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে দিয়ারা নামে পরিচিত। তাল কি বলুন তো? মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণ মালদা ভাগকে জেলার বলা হয় তাল। উত্তর দিকের অংশকে তাল বলা হয়। মালদা জেলার কালিন্দী এবং মহানন্দা নদীর মধ্যবর্তী যে নিম্নভূমি সেটা তাল নামে পরিচিত। আচ্ছা, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত, কোন রাজ্যে? বীরভূমে অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্য বললেন বীরভূম জেলাতে। বীরভূম জেলায় অবস্থিত। ম্যানগ্রোভ অরণ্য বলতে আপনি কি বোঝেন? এই প্রশ্নটা যদি বলা হয়। সুন্দরবনের যে লবণাম্বর উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় তাদেরকে ম্যানগ্রোভ অরণ্য বলা হয়, যাদের মূলত ঠেসমূল আর শ্বাসমূল থাকে। ঠেসমূল আর শ্বাসমূলের মধ্যে পার্থক্য বলুন দেখি। শ্বাসমূল হচ্ছে মাটির উপরে যে শিকড় রয়েছে তার থেকে যে শ্বাস প্রশ্বাস নেই সেটা হচ্ছে শ্বাস। আর ঠেসমূল? আর ঠেসমূল হচ্ছে যে যেমন আমরা বট গাছের যেটা রয়েছে ঠেসমূল। মানে কোনো গাছকে মানে যাতে নুয়ে না পড়ে তার জন্য তাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য। সাপোর্ট দেওয়ার জন্য যেগুলো মাটির নিচে চলে যায় সেগুলো বলে ঠেসমূল। আচ্ছা, এটা যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে যে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একটি নদীর নাম বলুন। তিস্তা, তা আর তরাই, আরেকটা আছে প্রশ্ন যে কি দুঃখ বটে? পশ্চিমবঙ্গের দুঃখ বা দামোদর। ভারতের দুঃখ কোন? হ্যাঁ বাংলার দুঃখ দামোদর। হ্যাঁ, বাংলার দুঃখ দামোদর। আর একটা চীনের দুঃখ বলেছিল একটা নদীর নাম। ওয়াংহো। ওয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। হ্যাঁ হ্যাঁ, বেশ, আপনারা খুব ভালোই করেছেন। কোশি নদীকে। বিহারের দুঃখ কোশি নদীকে, আর পশ্চিমবঙ্গের দুঃখ হলো দামোদর নদীকে। বিহারের যেটা বলতে ওটা ভারতেরও দুঃখ বলা হয় তো কোশিকে মনে হয়। পশ্চিমবঙ্গের সব থেকে শুষ্কতম স্থান কোনটি? পুরুলিয়া। বীরভূমের ময়ূরেশ্বর। না, বীরভূমের ময়ূরেশ্বর। আর উষ্ণতম হলো আসানসোল। হ্যাঁ, পশ্চিম আমাদের বর্ধমানের পশ্চিমবঙ্গে আসানসোল। শীতকালে যে ঝড়টা হয় সেই ঝড়টার নাম কি? পশ্চিমী পশ্চিমী ঝঞ্ঝা। ভেরি গুড। ঠিক আছে মোটামুটি। আশ্বিনের ঝড় বলুন। শরৎকালে হয়। শরৎকালে যে
পশ্চিমবঙ্গ ঝড় বৃষ্টিপাত বঙ্গোপসাগরের দেখা যায়। নিম্নচাপকে কেন্দ্র করে ঝড় আসা যে প্রবাহিত ঘূর্ণিঝড় সেটাকে আশ্বিনের ঝড় হ্যাঁ। বলছে। এটা অক্টোবর নভেম্বর মাসে হয় পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গে অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে সেই নিম্নচাপের কেন্দ্র থেকে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয় তাকে বলছে আশ্বিনের ঝড়। বেশ, আপনি বলুন তো বনভূমি সংরক্ষণের কি প্রয়োজনীয়তা রয়েছে? যদি প্রয়োজনীয়তা থাকে হ্যাঁ তাহলে স্যার, দেন। বনভূমি সংরক্ষণ বনভূমির প্রয়োজনীয়তা রয়েছে। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের পরিবেশকে বাঁচাবে। তাছাড়া বৃষ্টিপাত বেশি হবে। আমাদের যে মৃত্তিকা সংরক্ষণ, সেই মৃত্তিকা সংরক্ষণ হবে বনভূমি থাকলে। হুম। বন্যা খরা নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গের হবে। একটি আন্তর্জাতিক জলবায়ু বিমানবন্দরের পরিবেশের নাম বলুন। ভারসাম্য রক্ষা করার জন্য। হ্যাঁ স্যার, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা। পশ্চিমবঙ্গের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ও নেতাজি সুভাষ নেতাজি নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্র বসু। বোস। আচ্ছা, পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্র প্রকল্পের নাম বলুন। সুন্দরবন বক্সা, সুন্দরবন বক্সা। বক্সা বক্সারুয়া। আচ্ছা, হাজারদুয়ারি কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। ভেরি গুড। পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কাকে বলা হয়? দুর্গাপুর। ছোটনাগপুর মালভূমিতে বলা হয়। রানীগঞ্জ। দুর্গাপুর রানীগঞ্জ। পশ্চিমের মালভূমি। ছোটনাগপুর 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 মালভূমি। স্যার, মালভূমি। শিল্পাঞ্চল হলে তো দুর্গাপুর হবে স্যার। হ্যাঁ শিল্পাঞ্চল হলে তো দুর্গাপুর। হ্যাঁ, যদি বলে শিল্পাঞ্চল তখন দুর্গাপুর। হবে। আচ্ছা, দুর্গাপুর। আরেকটি প্রশ্ন দেখবেন, চতুর্থ শ্রেণীতে সম্ভবত রয়েছে। কারমাটা রেল স্টেশন, ওখানে আপনি পেয়ে যাবেন চিত্তরঞ্জন। এটা কিসের জন্য বিখ্যাত? রেল ইঞ্জিন। রেল। কারমাটাটা স্যার ওটা তো ক্লাস 3 তে আছে, নিজের হাতে নিজের কাজ হ্যাঁ, যেটা। ওখানে কিন্তু চিত্তরঞ্জনটা মানে স্টেশনের কথা এখানে বলা হয়েছে, কারমাটা স্টেশন। আচ্ছা, এখানে আর একটা তরাই, এই কথাটির অর্থ কি? তলাই কথার অর্থ হলো ভূমিভাগ। হিমালয়ের পাদদেশ। অংশকে বলা হয়। হ্যাঁ, তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে। আরেকটি প্রশ্ন, যেহেতু শিক্ষার ব্যাপার, সে হচ্ছে পশ্চিমবঙ্গে 2011 সালের মানে বিন্যাস অনুসারে, মানে আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 77.01%। একজন একক গ্রহণ করেছে। 77.08। হ্যাঁ 77.08 এটাই। এটা আমাকে প্রুফ সহ কোথাও পাঠাবেন হোয়াটসঅ্যাপে। এইটা। হ্যাঁ স্যার। যে যেটা বললেন আপনারা প্রুফ সহ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। পশ্চিমবঙ্গের 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের মানে হচ্ছে যে সাক্ষরতার হার, আপনার প্রুফ সহ হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন অথবা গ্রুপে পাঠাবেন, যে যেটা বললেন তার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, এটা আপনাদের একটা হোম টাস্ক থাকলো। বেশ, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি বলুন তো? খড়গপুর। খড়গপুর। আর ব্যস্ততম? শিয়ালদা। শিয়ালদা। হাওড়া। না, হাওড়া। শিয়ালদা। হাওড়া। না, শিয়ালদা। শিয়ালদহ, হাওড়া নয়, শিয়ালদহ। হাওড়া বৃহত্তম। বৃহত্তম হচ্ছে হাওড়া। হাওড়া বৃহত্তম। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রধান নদী বন্দর কোনটি? কলকাতা বন্দর। কলকাতা, হুগলি। হুগলি। হ্যাঁ। আচ্ছা, বীরভূমের মধ্যে কেবলমাত্র একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটির নাম কি? বিশ্বভারতী। বিশ্বভারতী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। না, না, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। রথীন্দ্রনাথ ঠাকুর। আর বর্তমান উপাচার্য কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে? প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি তখন বর্তমান মানে হচ্ছে উপাচার্য হবেন। যেমন বর্তমানে নরেন্দ্র দামোদর দাস মোদী রয়েছেন। যাই হোক, এর পরে আরেকটি প্রশ্ন করি, যে বীরভূমের দুজন সাহিত্যিকের নাম বলুন তো। রবীন্দ্রনাথ ঠাকুর। না, না, রবীন্দ্রনাথ ঠাকুর। তারাশঙ্কর রয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর লেখা বন্দ্যোপাধ্যায়। একটি বইয়ের নাম বলুন তো। আসলে গণদেবতা। বাসের উপকথা। তারপরে গণদেবতা, বিশেষ বাসী। গণদেবতা। পদ্মা নদীর মাঝি কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড। ওইগুলো একটু জেনে যাবেন, ওই নাম এগুলো আমরা পরের দিন ধরবো। আজকে ক্লাস কেমন লাগলো?
আলোচনা? ভালো, খুব খুব ভালো। ভালো স্যার। উপকার হচ্ছে মনে হচ্ছে? দারুণ, অনেক বেশ। আর ডেমোটা দেখবেন, আজকে আমি যেটা দিয়েছি বলেছি ওগুলো যারা দেখেছেন ভালো, যারা দেখেননি ভিডিওটা একটু দেখবেন, হ্যাঁ।